আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। এসএসসি এবং দাখিল এবং যারা বা ওবি অর্থাৎ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করতেছেন এবং যারা নতুন নবম শ্রেণী এবং দশম শ্রেণীতে উঠছেন তাদের জন্য আজকের এই ভিডিওতে তোমাদের 17 অধ্যায় পরিসংখ্যানের সম্পূর্ণ অধ্যায় আজকে তোমাদেরকে আমি সমাধান করে দিব। সবাই ধৈর্য সহকারে ভিডিওতে দেখবেন, আশা করি ভালো একটি ফলাফল পাবা। তো এখানে লক্ষ্য রাখি, তো সর্বপ্রথম আমরা যে কাজটি শুরু করব, এখান থেকে গণসংখ্যার সারণী অর্থাৎ টালি কিভাবে তৈরি করতে হয় সেগুলো শিখবো। আর আমার সামনে আমার অনেক শিক্ষার্থীরা আছে, তারাও আমার সাথে সাথে বলবে। ওকে, তো সর্বপ্রথম আমরা যে প্রশ্নটা শিখবো সেটা হচ্ছে কিভাবে শ্রেণীভিত্তিক 5 ধরে গণসংখ্যা নিবেশের সারণী তৈরি করতে হয় সেটা আগে আমরা শিখে নিব। তো সর্বপ্রথম আমরা উদ্দীপকটা আগে পড়ে নিচ্ছি, সবাই ভিডিও দিকে একটু খেয়াল রাখি শেয়ারে। তো এখানে বলছে 30 জন শিক্ষার্থীর গণিতের প্রাপ্ত নম্বর গুলো নিচে দেওয়া হলো। এখানে টোটাল 30 জনের শিক্ষার্থীর নম্বর দেওয়া আছে। প্রশ্ন বলছে কি শ্রেণীব্যাপ্তি 5 ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো। সবাই বুড়ি দিকে খেয়াল করি, শ্রেণীব্যাপ্তি 5 ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো। তো গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে সর্বপ্রথম কি লিখতে হয় দেওয়া আছে সর্বোচ্চ সংখ্যা অথবা সর্বোচ্চ নম্বর। যেহেতু এই জায়গার মধ্যে নম্বর লেখা, সেজন্য কি লিখতে হবে সর্বোচ্চ নম্বর এবং সর্বনিম্ন নম্বর। আমরা জানি সর্বোচ্চ নম্বর মানে কি সবচেয়ে বড় সংখ্যা। তো দেখি আমাদের সবচেয়ে বড় সংখ্যা কি আছে, 75, 80, 80-র পরে 85 আছে, 99। সবচেয়ে বড় সংখ্যা কত আছে 99। তো লিখলাম সর্বোচ্চ নম্বর 99 এবং সর্বনিম্ন নম্বর মানে কি সবচেয়ে ছোট নম্বর। তো সবচেয়ে ছোট নম্বর দেখি কি আছে 65, 55, 50, তারপর হ্যাঁ সর্বনিম্ন নম্বর কত 50। তো সর্বোচ্চ এবং সর্বোচ্চ নম্বর বের করার পর আমাদের কি বের করতে হবে, পরিসর বের করতে হবে। কি বের করতে হবে, পরিসর। তো আমরা জানি পরিসরের সূত্র হচ্ছে সর্বোচ্চ নম্বর বিয়োগ সর্বনিম্ন যোগ 1। এখন আমরা মান বসাবো সমান সর্বোচ্চ নম্বর কত 99 মাইনাস মাইনাস সর্বনিম্ন নম্বর কত 50, ব্র্যাকেট দিয়ে কি আছে প্লাস 1। এখন আমরা ক্যালকুলেটর হাতে নিই, 99 থেকে 50 গেলে কত হবে 49, সাথে 1 যোগ করলে কত হবে 50 হবে। তো লিখলাম 50। আচ্ছা, আমাদের কিন্তু পরিসর বের করা শেষ। এখন কি বের করতে হবে শ্রেণী সংখ্যা। আর আমরা জানি শ্রেণী সংখ্যার সূত্র কি পরিসর বাই শ্রেণীব্যাপ্তি। আচ্ছা, তো সমান দিলাম পরিসর কত বের হয়েছে 50। আর শ্রেণীব্যাপ্তি সবসময় কোথায় থাকবে, প্রশ্নের মধ্যে থাকবে। কোথায় থাকবে, প্রশ্নের মধ্যে। শ্রেণীব্যাপ্তি হচ্ছে কি 5, তার মানে 5 দ্বারা ভাগ করতে হবে। যদি লেখা থাকতো শ্রেণী ব্যবধান 10, তাহলে কত লিখতে হবে 10 লিখতে হবে। এখন যদি আমরা 50-কে 5 দিয়ে ভাগ করি তাহলে কত হবে 10, কত হবে 10। কিন্তু অনেক সময় মনে রাখবা যে পরিসর বের করার সময় দেখবা যে যদি এরকম বের হতো, যেমন 51, কত বের হতো 51, তাহলে উপরে কত হতো 51 আর নিচে কত হতো 5। তখন ভাগ করলে কি হবে 51-কে 5 দ্বারা 10.2, ফলাফলটা কি আসবে 10.2। সেই ক্ষেত্রে মনে রাখবা ভাগশেষ বের হওয়ার জন্য ভাগফলের সাথে কত লিখতে হয়, একবারই লিখতে হয়। কতবারই লিখতে হয়, এভাবে সর্বসময় দিয়ে এভাবে আছে 10, কত হবে 11। কিন্তু এখন আমাদের কি বের হয় নাই, ভাগশেষ বের হয় নাই, সেজন্য আমাদের একবারই লিখতে হবে না। ওকে, আমি আবারও বলি, যদি পরিসরকে শ্রেণীব্যাপ্তি ভাগ করার পর যদি দশমিক বের হয়, কি বের হয়, যে দশমিক বের হয় ভাগফলের সাথে কত বেশি লিখতে হয়, 1 বেশি লিখতে হয়। কত 1। এখন কি ভাগশেষ বের হয়েছে, তার মানে একবারই লিখতে হবে না। আচ্ছা, এখন আমরা কি লিখবো, শ্রেণীব্যাপ্তি 5 ধরে গণসংখ্যা নিবেশের সারণী তৈরি করা হলো। তো আমরা লিখবো শ্রেণী ব্যবধান 5 ধরে ঘনসংখ্যা নিবেশন সারণী তৈরি করা হলো। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে কলাম কয়টা লাগে, 3টা। কয়টা লাগে 3টা, এটা মনে রাখবা। গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে কয়টা লাগে 3টা। আর রো কয়টা হবে, আমাদের এখানে শ্রেণী সংখ্যা কত বের হয়েছে 10, তার মানে 10টা রো হবে। একটা নাম আর একটা মুডের জন্য আরো কয়টা বাড়িয়ে লিখবো 2টা।
যখনই আমরা গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করব, শ্রেণী সংখ্যা যতই বের হোক কয়টা বাড়ি লিখতে হবে? দুইটা। কিসের জন্য? একটা নাম লিখবো আর একটা মুঠের জন্য। তা শ্রেণী সংখ্যা হচ্ছে 10, আমরা টোটাল 12টা লিখবো। আমরা ভিডিওটা একটু পজ করি, আমরা কি করব। আচ্ছা, এখন খেয়াল করি শ্রেণী সংখ্যা বের হয়েছে কত? 10। দেখো আমরা লিখছি কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10। আর কয়টা বাড়ি লিখছি? দুইটা। একটার মধ্যে নাম লিখবো আর একটা লাস্টের মধ্যে কি লিখবো? মোট লিখবো। আর কলাম কয়টা লিখছি? 3টা। তো গণসংখ্যা নিবেশন সারণীর মধ্যে কলাম হবে 3টা। তো প্রথমটা হচ্ছে কি? শ্রেণী ব্যবধান। প্রথমটা কি? শ্রেণী ব্যবধান। লিখতেছি শ্রেণী ব্যবধান। 2 নাম্বারটা কি? টালি। 3 নাম্বারটা কি? ঘনসংখ্যা। যারা ছেলেরা আছে তোমরা উচ্চারণ করবে ঘনসংখ্যা। তো এখন শ্রেণী ব্যবধান কিভাবে বসাবো এটা হচ্ছে আলোচনার বিষয়। সর্বনিম্ন সংখ্যা কত ছিল? 50। তো আমরা সর্বপ্রথম 50 লিখব থেকে। এখন 50-এর থেকে শ্রেণী ব্যবধান কত ছিল জানি? 5। তো 50-এর সাথে আমরা 5 যোগ করি, 50 সাথে নিয়ে 50 51 52 53 54 লিখলাম। সরি 54 ইংলিশে লিখতে হবে। 54 পরে কত? 55। 55-এর সাথে আবার 5 যোগ করি, 55 সাথে কিন্তু 55 56 57 58 59। 59-এর পরে কত? 60-এর সাথে আবার 60 নিয়ে 5 যোগ করলে কত হবে? 64। 64-এর পরে কত? 65। 5 নিলে কত হবে? 69। 69-এর পরে কত? 70। 70 থেকে 74। 75 থেকে 79। 80 থেকে 84। আর 85 থেকে কত? 89। আর 90 থেকে 94। 95 থেকে কত? 99। তো আমাদের কিন্তু শ্রেণী সংখ্যা কত ছিল? 10। দেখো আমরা 10টার মধ্যে লিখছি 1 2 3 4 5 6 7 8 9 10টা। এটা কিসের জন্য? মোট লেখার জন্য। আচ্ছা, আশা করি তোমরা সবাই এগুলো বুঝো যে কিভাবে শ্রেণী ব্যবধান লিখতে হয়। তারপরে যারা বুঝো না অবশ্যই আমাকে জানাবা। টালি। এখন কি লিখবো? টালি। টালিগুলো একদম সহজ। তার আগে আমি আরেকটা কথা বলে দিচ্ছি। এখানে 50 থেকে 54 এর কথার মানে কি? এখানে 50 আছে, 51 52 53 54 পর্যন্ত আছে। আচ্ছা, তারপর 55 থেকে 59 এর কথার মানে কি? 55 থেকে 59 55 56 57 58 59 পর্যন্ত সংখ্যাগুলো আছে, তাই তো? আচ্ছা, আমরা এখন টালি দেওয়া শুরু করি। প্রথম সংখ্যাটা কত? 75। 75 করে হচ্ছে এইটা। 75 থেকে 79। তো 75-এর জন্য আমরা একটা কি দিব? টালি। তারপরে সংখ্যা কত? 65। 65 করে কোনটা? এইটা, একটা টালি। তারপরে 80। 80 করে হচ্ছে এইটা। তো 80-এর জন্য একটা টালি। তারপর হচ্ছে 55। আমি এখন লিখি 55 ঘর হচ্ছে এইটা। তারপর 60। 60-এর হচ্ছে এইটা। তারপর হচ্ছে 80। 80-র কলাম এটা একটা টালি। তারপর হচ্ছে 50। 50 হচ্ছে প্রথমটা। তারপর 75। 75 কোনটা? এইটা। তো দিলাম একটা টালি। তারপর 64। কত? 64। 64 হচ্ছে এইটা। তারপরটা হচ্ছে 70। 70 এইটা। তারপর 80। 80 হচ্ছে এইটা। তারপর 75 করে এইটা। তারপর 55 করে এইটা। তারপর 80। তারপর 70। 75 এটা হচ্ছে 75। তারপর 67। 65 কত? 69। কত? 65 থেকে 69। এটার ভিতরে কি আছে? 67। আমরা জানি 65 থেকে 69 মানে কি? 65 66 67 68 69 পর্যন্ত। সেই জন্য আমরা এটার মধ্যে দিব। তারপরে কত আছে? 80। এইটা কিন্তু 80। তো এখন দেখো 1টা 2টা 3টা 4টা টালি আছে। 5টা দেওয়ার জন্য কিভাবে করতে হবে? আর কি করতে হবে? আর এইভাবে দিতে হবে। দিলাম আর। তারপর হচ্ছে 90। 90 হচ্ছে লাস্টেরটা এটা। তারপর কত? 92 না 72। 72 এটা। এটা 70 থেকে 74। এটার মানে কি? 70 থেকে 74 পর্যন্ত সংখ্যাগুলো আছে। দিলাম। দেখি মার্কার বাকিগুলো।
ওকে, তারপরের সংখ্যা কত? 93। তো 93 এর ঘর কোনটা? 90 থেকে 94 মধ্যে, ঠিক আছে। তারপর কত? 85। 85 হচ্ছে এইটা। তারপর কত? 69। 69, এটা হচ্ছে 69। আর তারপরে কত? 74। আর 74 দিলাম। তারপর হচ্ছে 80। 80 80, এখানে 80 একটা দিলাম। তারপর হচ্ছে 78। 78। 75 থেকে 79, এটার মধ্যে কি আছে? 78 আছে এটার মধ্যে। তো এখানে 4টা আছে, এখন কি করতে হবে? আর এইভাবে দিতে হবে, বাস। তারপর কত? 64। এটা 64। তারপর 80। 80 এটা। তারপর হচ্ছে 85। এটা 85। 99 লাস্টেরটা, 99। আর কি সংখ্যা আছে? আর নেই। এখন আমরা টালিগুলো কিসে লিখবো? গণ সংখ্যা। প্রথম কয়টা টালি আছে? একটা। তারপর কয়টা? 2। তারপর 3। তারপর 3। তারপর 4। এখানে আছে কয়টা? 5টা। 5 আর 2 কত? 7। আর হচ্ছে 2। আর হচ্ছে 2। আর হচ্ছে 1। এখন মোট n সমান n। গণসংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? n সমান। সবগুলো আমরা একটু ক্যালকুলেটরে যোগ করি, কত হয়? 3 6 9 13 18 18 25 25 27 29 30। এখন আমাদের উত্তরটা হয়েছে কিনা বুঝবো কিভাবে? এখন কতজন শিক্ষার্থী? 30 জন শিক্ষার্থী। যদি 30 জন বের হয় তাহলে বুঝবো আমাদের গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করা হয়েছে। তো আশা করি সবাই গণসংখ্যা নিবেশন সারণী কিভাবে তৈরি করতে হয় তোমরা বুঝতে পেরেছো। আরেকটা কথা আমি স্পষ্টভাবে বলে দিচ্ছি, এখানে মনে করো এখানে যোগ বিয়োগ করে পরিসর বের হয়েছে, মনে করো 55 না 67 বের হয়েছে। এখন যদি আমরা এখানে শ্রেণী সংখ্যা বের করি তাহলে পরিসর যাবে 67 আর নিচে যাবে কত? 5। 67 কে 5 দ্বারা ভাগ করলে কত হয়? এটাকে ভাগ করলে আসে 13.4 আসে। কিন্তু আগে যখন ভাগ করছি দেখো দশমিক দিয়ে কিন্তু ভাগশেষ বের হয় নাই। যদি ভাগশেষ বের হয় এই ভাগফল যে 13 আছে বা যতই বের হবে তার সাথে কতবারই লিখতে হবে? একবারই লিখতে হবে। এটা কিন্তু মনে রাখতে হবে, তাই তো? আচ্ছা ঠিক আছে, আশা করি সবাই এটা বুঝতে পারছো। এখন কিন্তু আমরা যে অঙ্কটা সমাধান করবো সেটি হচ্ছে কিভাবে ক্রমযোজিত গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে হয় সেটা শিখবো। আর এটা তোমরা এখন তুলে নাও। এখন আমাদের যে প্রশ্নের সমাধান করবো সেটি হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা নিবেশন সারণী কিভাবে তৈরি করতে হয় সেটি শিখবো। তো আমরা উদ্দীপকটাকে পড়ে নিচ্ছি। বলছে দশম শ্রেণীর 40 জন শিক্ষার্থীর পদার্থ বিজ্ঞান বিষয়ে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী নিম্নরূপ। তো এটা হচ্ছে গণসংখ্যা নিবেশন সারণী। এই সারণী থেকে আমাদের কি বলছে? ক্রমযোজিত গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে হবে। তো যেহেতু বলছে ক্রমযোজিত গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে হবে, মনে রাখবা ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করতে কলাম কয়টা লাগে? 3টা লাগে। কয়টা লাগবে? 3টা। আর যদি গণসংখ্যা না থাকতো তবে কয়টা লাগবে? 4টা লাগবে। কয়টা লাগবে? 4টা মনে রাখবা। এখানে কিন্তু গণসংখ্যা দেওয়া আছে, সেই জন্য আমরা কয়টা লাগবে? কলাম 3টা। আর যদি গণসংখ্যা না দিয়ে যদি 50 জন বা 40 জন শিক্ষার্থীর নম্বর দেওয়া থাকতো তাহলে কলাম কয়টা হইতো? 4টা। একটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি, 2 নাম্বার হচ্ছে টালি, 3 নম্বরে গণসংখ্যা, 4 নম্বরে ক্রমযোজিত গণসংখ্যা। যেহেতু গণসংখ্যা আছে কয়টা হবে? কলাম 3টা। তার আগে আমি লিখে নিব ক্রমযোজিত গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করা হলো। ভিডিওটা একটু পজ করি। এখন লক্ষ্য রাখি যেহেতু বলছে ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করতে হবে সেই জন্য লিখলাম ক্রমযোজিত গণসংখ্যা সারণী নিম্নরূপ। তো কয়টা আছে এখানে? রো 1 2 3 4 5 6 7টা। তো আমি 7টা লিখলাম। এই জায়গার মধ্যে বাড়িয়ে লিখতে হবে না, ঠিক আছে? আর কলাম কয়টা হবে বলছিলাম? 3টা কলাম হবে। আর 4টা কখন হবে? যদি গণসংখ্যা না থাকে তাহলে টালি বের করে তারপর কি করতে হবে? ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করতে হবে। ওইটা সময় কয়টা লাগবে? 4টা। এখন 3টা। তো প্রথমটা কি? শ্রেণীব্যাপ্তি, 2 নম্বরে গণসংখ্যা, এখন লিখলে হবে না। 3 নম্বরে কি? ক্রমযোজিত গণসংখ্যা। তো শ্রেণীব্যাপ্তিগুলো আমরা এখান থেকে দেখে দেখে কি করব? লিখে দিব। তারপর কি গণসংখ্যাগুলো আমরা দেখে দেখে লিখবো। প্রথম হচ্ছে কত? 4, তারপর 7, তারপর 9, তারপর 10, তারপর 5 5। এখন ক্রমযোজিত গণসংখ্যা সারণী কিভাবে তৈরি করতে হয় সেটা হচ্ছে আসল বিষয়। একদম সহজ। প্রথম গণসংখ্যাটা কত? 4। এই 4টাই প্রথম হবে। 4 লেখার পরে পরবর্তী গণসংখ্যাটা কত? 7। তার মানে এই যে প্রথম যে গণসংখ্যাটা লিখছো এটার সাথে পরবর্তী গণসংখ্যা মানে পুরাপুরি কি হবে? যোগ হবে। তাহলে সাইডে আর সাথে যোগ করলে কত হবে?
11। এখন 11 সাথে কাটা যোগ করবা 9, 11 9 যোগ করলে কত হয় 20, 20 সাথে হাত যোগ কার যোগ হবে 10, কত হবে 30, 30 সাথে 5 যোগ করলে কত হবে 35, আর 35 সাথে 5 যোগ করলে কত হবে 40। 40 জন শিক্ষার্থী আমাদের 40 বের হয়েছে। এটাই কিন্তু আমাদের ক্রমযোজিত গণসংখ্যা সারণী। তোমরা লিখো, আমি একটু তাদেরকে বুঝিয়ে দিচ্ছি যারা অনলাইনে দেখতেছে, কেমন? আচ্ছা, তো সবাই একটু লক্ষ্য রেখে যারা যারা অনলাইনে ক্লাসটা দেখতেছো, এখানে ক্রমযোজিত গণসংখ্যা সারণী কিভাবে তৈরি করতে হয় আমি আবার বলে দিচ্ছি। প্রথম যে গণসংখ্যা আছে সেটা লিখে দিবা, যা লিখবা এটার সাথে পরবর্তী গণসংখ্যা কত 7, তার মানে এই 4 আর এই 7 এই কুড়াকুড়ি যোগ করে দিবা। 7 এর 4 যোগ করলে 11, 11 সাথে পরেরটা যোগ করবা কত 9, 20 হবে। 20 এর সাথে আবার 10 যোগ করো 30 হবে। 30 এর সাথে আবার 7 যোগ করো কত হবে 35 হবে। 35 এর সাথে 5 যোগ করো তাহলে 40 হবে। এটাই হচ্ছে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা নিবেশন সারণী। আশা করি ক্রমযোজিত গণসংখ্যা সারণী কিভাবে তৈরি করতে হয় সেটা তোমরা পারবা। তো তার পরবর্তী এখন আমরা সমাধান করব কিভাবে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় আর কিভাবে গাণিতিক গড় নির্ণয় করতে হয় সেই বিষয়ে আমরা ক্লাস করব। এখন আমরা শিখবো কিভাবে গাণিতিক গড় নির্ণয় করতে হয় এই বিষয়ের উপর ক্লাস করব। তো গাণিতিক গড় আমরা কিন্তু এই উদ্দীপক থেকে তৈরি করব। এভাবে একটা উদ্দীপক দেওয়া থাকবে গণসংখ্যা সারণী, এই সারণী থেকে কি বলবে গাণিতিক গড় নির্ণয় করো। তো গাণিতিক গড় নির্ণয় করার জন্য কিন্তু কলাম লাগবে কয়টা 4টা, কয়টা লাগবে 4টা, মনে রাখবা। আর সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে গেলে কলাম কয়টা লাগবে 5টা লাগবে। গাণিতিকের জন্য লাগবে 4টা, আর সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার জন্য কলাম কয়টা লাগবে 5টা লাগবে। যেহেতু এখন আমরা গাণিতিক গড় নির্ণয় করব কলাম কয়টা লাগবে 4টা। আচ্ছা, আমরা মনে রাখবো 4টা কলাম লাগবে। ওকে, তো প্রথমটা কি শ্রেণীব্যাপ্তি, 2 নাম্বারটা হচ্ছে মধ্যমান। মধ্যমানকে লিখতে হয় xi, মধ্যমানকে xi। 3 নাম্বারটা হচ্ছে ঘনসংখ্যা, ঘনসংখ্যা কি fi। আর 4 নাম্বারটা কি fi xi। আচ্ছা, আমি গণিতগুলো ঠিক করে নিচ্ছি। লাস্টে কিন্তু একটা রো বাড়িয়ে লিখতে হবে, কেন? মোট লেখার জন্য। কিসের জন্য? মোট লেখার জন্য। আমি আরেকটা রো বাড়িয়ে নিচ্ছি। আচ্ছা, খেয়াল করি তো মধ্যমান গাণিতিক গড় নির্ণয় করতে কলাম লাগবে 3টা, একটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি, 3 নাম্বার হচ্ছে মধ্যমান, 3 নাম্বার হচ্ছে গণসংখ্যা fi, আর 4 নাম্বার কি fi xi লাগবে। এখন আমার কথা হচ্ছে শ্রেণীব্যাপ্তি কিন্তু আমরা দেখে দেখে লিখে দেব, তাই তো? তারপর গণসংখ্যা আমরা দেখে দেখে লিখবো 4 7 9 10, তারপর 5 5। মধ্যমান কিভাবে বের করতে হয়? শ্রেণীব্যাপ্তির নিম্ন সীমা আর উচ্চ সীমা যোগ করে 2 দ্বারা ভাগ। উচ্চ সীমা আর নিম্ন সীমাকে যোগ করে 2 দ্বারা ভাগ করলে কত আসে আমাকে একটু ভালো। 33 যোগ 42 ভাগ 2, সঠিকটা বলবা কত আসে? 37.5 আসে। তারপর একটা 43 যোগ 52 ভাগ 2, আর লাগবে না, 47.5। এখন শর্টকাটে বলে দিই কিভাবে বাকিগুলা মধ্যমান বের করতে হয়। যেহেতু প্রথমটা কত হয়েছে 37.5, পরেরটা কত 47.5। মনে রাখবা 33 থেকে 42 শ্রেণী ব্যবধান কত? 33 34 35 36 37 38 39 40 41 42, শ্রেণী ব্যক্তি কত 10। তার মানে প্রথমটা যদি লিখো পরবর্তীতে 10 10 বাড়িয়ে 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 লিখলেই হয়ে যাবে। যেমন 37.5 এর সাথে 10 যোগ করলে কত হবে 47.5, 47.5 এর সাথে 10 যোগ করলে কত হবে 57.5, আর 57.5 এর সাথে 10 যোগ করলে কত হবে 67.5, তারপর কত হবে 77.5, তারপর 87.5। এটা হচ্ছে শর্টকাট নিয়ম। আমরা জানি দুইটাকে যোগ করে 2 দ্বারা কি করতে হয় ভাগ করতে হয়, কিন্তু একটা যদি করি বাকিগুলা কি করতে হয় করা লাগে না, কারণ শ্রেণীব্যাপ্তি যত হবে তত করে বাড়িয়ে বাড়িয়ে লিখে দিব। আশা করি সবাই বুঝতে পারছো। এখন কি লিখতে হবে
এফ আই এক্স আই। লক্ষ্য রাখি এফ আই এক্স এর মধ্যখানে কি আছে? গুণ আছে। কি আছে? গুণ। এফ আই মানে কি? ঘন সংখ্যা। এক্স আই মানে কি? মধ্যমান। তার মানে মধ্যমান আর ঘন সংখ্যা গুণ করে বসাতে হবে। তার মানে 37.5 এর সাথে 4 গুণ করে কত হয় দেখো সবাই? 37.5 গুণ 4। কম্পিউটার স্লিপ ছেলেরা বলো। আবার 37.5 গুণ 4। দশমিক আসে না, 150। তারপর আবার সবগুলা গুণ গুণ করে বসিয়ে দিবা সবগুলা। তারপর 47.5 এর সাথে 7 গুণ করলে 521.5। তারপর একটা 57.5 গুণ 9। 517.5। তারপর একটা মনে হয় 700 কত বের হবে? 6750, তাই না? এইটা 675। তারপর 77.5 গুণ 5। 387.5। তারপর 87.5 গুণ 5। 437.5। এই হচ্ছে আমাদের কি বের করলাম? এফ আই এক্স আই। তো আশা করি সবাই এফ আই এক্স আই বুঝতে পারছো নাকি আবার বলতে হবে? ওকে। তো এখন এখানে যে এফ আই এক্স আই আছে এই সবগুলাকে কি করতে হবে? যোগ করতে হবে। কি করতে হবে? তো সবাই 100 সুন্দর করে যোগ করে দিই। 150 যোগ এগুলো সবগুলা যোগ করো। আর এখানে লিখতে হবে সামেশন এফ আই এক্স আই সমান। সবগুলা যোগ করলে কত হয় আমাকে একটু বলো। আর এখানে ঘন সংখ্যা সবগুলা যোগ করতে হবে। ঘন সংখ্যা মোট কত আছে? 40। আমরা লিখবো ঘন সংখ্যা n সমান 40। তো এটা যোগ করলে কত আসে আমাকে একটু বলো সবাই। আচ্ছা, আমাদের এখানে এফ আই এক্স আই কে যোগ করে কত বের হয়েছে? 2689, তাই তো? তো আমরা একটু খেয়াল রাখি এফ আই এক্স কিভাবে লিখতে হয়? সামেশন। এটাকে কি বলা হয়? সামেশন। আলো আসে। সামেশন এফ আই এক্স আই সমান কত বের হলো? 2689। তো গাণিতিক গড় নির্ণয়ের জন্য যে সারণী লাগে আমাদের সারণী তৈরি করা কি শেষ। এখন আমরা গাণিতিক গড় নির্ণয় করব। কি লিখবো? গাণিতিক গড়। তো লিখবো অতএব, নিচে জায়গা নাই, আমি এই জায়গার মধ্যে লিখতেছি অতএব গাণিতিক গড়। কি লিখবো? গাণিতিক গড়। গড় কিভাবে লিখতে হয়? এক্স বার। এটাকে কি বলা হয়? এক্স বার। এক্স বেকার বারবার এক্স বার। ওকে। আর গাণিতিক গড়ের সূত্র হচ্ছে সামেশন এফ আই এক্স আই বাই এন। সূত্র কি? সামেশন এফ আই এক্স আই বাই এন। তো এখন সামেশন এফ আই এক্স আই মানে কত বের হয়েছে? 2689। লিখবো 2689। এন মানে কি? মোট গণসংখ্যা কত? 40। এখন 40 দ্বারা ভাগ করো কত হয়? 2689 কে 40 দ্বারা ভাগ করো। সাতষট্টি দশমিক 225। 67 দশমিক পরে কিন্তু 225 করলে হবে না। কি লিখতে হবে? 226 নাকি 5? এটাই কি আমাদের অ্যান্সার। বলছে গাণিতিক গড় নির্ণয় করার জন্য বলছে আমরা সুন্দরভাবে সেটা কি করছি? গাণিতিক গড় তৈরি করেছি। এখন তোমরা খাতায় লিখতে পারো। যারা অনলাইনে দেখতেছো তাদেরকে আমি একটু বুঝিয়ে দিচ্ছি। তো এখানে একটু খেয়াল করি, যেহেতু বলছে গাণিতিক গড় তৈরি করতে হবে, সেই জন্য লিখতে হবে গাণিতিক গড় নির্ণয় সারণী তৈরি করা হলো। আর আমরা জানি গাণিতিক গড় নির্ণয় করার জন্য কলাম লাগবে কয়টা? 4টা। যদি ঘন সংখ্যা না থাকে তাহলে কলাম হবে 5টা। কেন? একটা কি করতে হবে? টালির জন্য, তাই তো? তো যেহেতু ঘন সংখ্যা আছে আমরা 4টা কলাম লিখলাম। আর এখানে গুণে দেখবা রো কয়টা আছে, যতটা রো আছে তার সাথে একটা বাড়িয়ে লিখবা মোট লেখার জন্য।
প্রথমটা হচ্ছে শ্রেণীব্যক্তি, দেখে দেখে লিখবো। তারপরটা হচ্ছে মধ্যমান, মধ্যমানকে xi দ্বারা লেখা হয়, আর মধ্যমান বের করতে হয় এখানে যে দুইটা নিম্ন সীমা আর উচ্চ সীমা আছে এই দুইটাকে যোগ করে 2 দ্বারা ভাগ, সবগুলাকে যোগ করে করে 2 দ্বারা ভাগ। তবে তুমি একটা যদি বের করো বাকিগুলো তুমি এমনিতেই লিখতে পারবা। কিভাবে? যেমন প্রথম দুইটাকে যোগ করে 2 দ্বারা ভাগ করে এত হইছে। এখন দেখবা প্রথম যে শ্রেণী এখানে যে যা থাকবে আঙ্গুল দিয়ে হিসাব করবা, যেমন 33 থেকে 42 যে এখানে কত ব্যবধান আসে। তুমি যদি বলো 33 থেকে 42 যদি তুমি ক্যালকুলেটর করো দেখবা তোমার 9 বের হবে, কিন্তু এটা সঠিক নয়। তুমি 33 সাথে নিয়ে বলতে হবে 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, তার মানে কত হয়েছে? 10 হয়েছে। তার মানে এখানে 37.5 সাথে 10 যোগ করবা, কত হবে? 47.5। আবার 47.5 এর সাথে 10 যোগ করবা, এইটা বের হবে। আবার 10 যোগ করবা, এইটা বের হবে। আবার 10 যোগ করবা, এইটা বের হবে। আবার 10 যোগ করবা, এইটা বের হবে। আর তারপরটা হচ্ছে গণসংখ্যাকে fi দ্বারা লিখতে হয়, সবগুলা দেখে দেখে লিখে দিব। এবং তারপর একটা হচ্ছে গাণিতিক গণের fi মানে গণসংখ্যা, xi মানে কি? মধ্যমান। তো fi বের করার সিস্টেমটা হচ্ছে মধ্যমান গণসংখ্যা গুণ করে এগুলা গুণ করে বসিয়ে দিব। তো আমরা গুণ করে বসালাম, তারপরে এই সবগুলা fi কে একসাথে কি করতে হবে? যোগ করতে হবে। তো লিখলাম সামেশন fi সমান সবগুলাকে যোগ করে কত হয়েছে? 2689। এখন আমরা লিখব অতএব গাণিতিক গড় x বার সমান সামেশন fi বাই n, এটার মান হচ্ছে এইটা। লিখলাম n মানে কি? মোট গণসংখ্যা। এটাকে এটা দ্বারা ভাগ করলে আমাদের 67.225 বের হবে, আর এটাই আমাদের অ্যান্সার। তো এখন আমরা শিখবো গাণিতিক গড় শিখলাম, এখন আমরা শিখবো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় কিভাবে নির্ণয় করতে হয়। এইটা শিখবো। সেম হবে, শুধু এখানে fi হবে না, এখানে হবে দাব বিচ্যুতি গণসংখ্যা, আর একটা হচ্ছে fiui। তার মানে এখানে কলাম কয়টা হয়েছে? 4টা, কিন্তু সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার জন্য কলাম লাগবে 5টা। আমরা আরেকটা কলাম বানিয়ে নিব, কেমন? এখন আমরা শিখবো কিভাবে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হয়। এভাবে একটা গণসংখ্যা সামনে দেওয়া থাকবে, প্রশ্ন করবে কি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করা। তো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার জন্য বলছিলাম কলাম কয়টা হবে? 5টা হবে। কয়টা হবে? 5টা কলাম হবে। ঠিক আছে, তো সর্বপ্রথম কি লিখবো? সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সারণী তৈরি করা হলো। প্রথমটা কি? শ্রেণীব্যক্তি, দেখে দেখে লিখে দিব। তারপরটা কি? মধ্যমান। আমি কিন্তু আগে বলছি মধ্যমান কিভাবে বের করতে হয়। উচ্চ সীমা আর নিম্ন সীমা কি করতে হয়? যোগ করে 2 দ্বারা ভাগ করে বসিয়ে দিব। গণসংখ্যা দেখে দেখে লিখবো। তারপরটা কি? দাব বিচ্যুতি গণসংখ্যা। দাব বিচ্যুতি গণসংখ্যা কি দ্বারা লিখতে হয়? সংক্ষেপে ইউআই দ্বারা। তো দাব বিচ্যুতি গণসংখ্যা কিভাবে বের করতে হয় এটা একটা মনোযোগ দেই। তো দেখো গণসংখ্যা সবচেয়ে বেশি কোনটার মধ্যে আছে? 10, তাই না? যেটার মধ্যে গণসংখ্যা বেশি থাকবে সেই মধ্যমানকে আনুমানিক গড় এ ধরতে হবে। আনুমানিক গড় এ, তার মানে আমরা এটাকে আনুমানিক গড় এ ধরবো। এটা তীর চিহ্ন দিয়ে আনুমানিক গড় কি ধরবো? এ। আমি আবার বলি, দাব বিচ্যুতি গণসংখ্যা বের করতে হলে যেটার মধ্যে গণসংখ্যা কি আছে? বেশি আছে, সেই গণসংখ্যার মধ্যমানকে কি ধরতে হবে? এ। আর যেটাকে আমরা মধ্যমান এ ধরবো তার দাব বিচ্যুতি কি হবে? 0 হবে। দাব বিচ্যুতি কি হবে? আবার বলি, যাকে আমরা আনুমানিক গড় এ ধরবো তার দাব বিচ্যুতির সোজাসুজি কি হবে? 0। উপরে আমরা সংখ্যা লিখবো -1, -2, -3, আরো থাকলে -4, -5, এভাবে। আর নিচে লিখতে হবে কি? প্লাসের সংখ্যা, +1, +2, +3। তো আমরা লিখি -1, -2, -3। নীরব যদি আরো গড় থাকতো তাহলে লিখতাম -4, -5। আচ্ছা, আমরা এখন নিচে লিখবো প্লাসের সংখ্যা, +1 প্লাস কি 2। যদি আরো থাকতো তাহলে লিখতাম +3। এখন অনেকে বলতে পারে তো এখানে আরো গড় আছে, এটা কি? মোট লেখার জন্য। কিসের লেখার জন্য? মোট লেখার জন্য। আচ্ছা, এখন আমরা কি বের করব? fiui। fi মানে কি? গণসংখ্যা। ইউআই মানে কি? দাব বিচ্যুতি গণসংখ্যা। fiu এর মধ্যখানে কি আছে? গুণ আছে। তার মানে fiui মানে কি? গণসংখ্যার এই কলাম আর দাব বিচ্যুতি গণসংখ্যা এই কলাম গুণ করে বসাবো। তো গুণ করি, 3 4 12, সাথে মাইনাস, মানে -12। আবার 7 দ্বারা 2 কে 7 দুগুণে 14, সাথে কি আছে? মাইনাস, -14। 9 কে 9, সাথে কি আছে? মাইনাস। 10 0 0, 5 একে 5, আর 5 দুগুণে 10। এখন আমরা ক্যালকুলেটর হাতে নেই, এগুলোটা হিসাব করি। সবাই আমার সাথে সাথে লিখো যে -12, -14, তারপরে -9 লিখছি। তারপর 0 লিখতে হবে না, এটা প্লাসের না মাইনাসের সংখ্যা বলো তো? তাহলে লিখো +5,
প্লাস চিহ্ন দিতে হবে কিন্তু, আবার প্লাস চিহ্ন দিয়ে লিখো 10 সমান -20। তো সামেশন fi ui কি লিখবো, সামেশন fi ui সমান -20 বের হইছে। তার মানে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য আমাদের প্রয়োজনীয় সারণী তৈরি করা শেষ। এখন আমরা কি করব, গড় নির্ণয়ের সূত্র লিখব। কোন গড়, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। তাহলে অতএব গড়কে লিখতে হবে x বার সমান সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ের সূত্রটা আমরা একটু খেয়াল রাখি, a প্লাস তারপর কি সামেশন fi ui বাই n ইনটু h। এটা হচ্ছে আমাদের সংক্ষিপ্ত পদ্ধতির গড় নির্ণয়। স্ক্রিনে কি দেখা যাচ্ছে? ওকে, সূত্রটা কি, a প্লাস সামেশন fi ui বাই n ইনটু h। মানে আমি বলতেছি কি স্ক্রিন সম্পূর্ণ, স্ক্রিন কি মোবাইলে দেখা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে। তো 11টা মান বসাবো, কি বসাবো, মান। লক্ষ্য রাখি এইটা কি, এটা এ, এটা কি এ, এ মানে কি আনুমানিক যে আমরা গড় ধরেছি এ, এটা লিখবো কত 66.5। তো লিখলাম 66.5 প্লাস আছে দিলাম প্লাস সামেশন fi ui সমান -20, লিখবো -20। তারপরে নিচে কি আছে n, n মানে মোট গণসংখ্যা। এই যে গণসংখ্যা মোট আমরা হিসাব করি নাই, মোট n সমান কত হবে, এখানে যোগ করলে সবগুলা 40। তো লিখলাম 40 ইনটু h মানে কি শ্রেণীব্যাপ্তি, h মানে শ্রেণীব্যাপ্তি, সবাই মনে রাখবা h মানে শ্রেণীব্যাপ্তি। মানে এখানে 33 থেকে 42 হাতে যদি হিসাব করি কত হবে, 10 হবে। তার মানে h এর মান কত, 10। সব সময় মনে রাখবা h এর মান এখানে শ্রেণীব্যাপ্তি যা থাকবে হিসাব করে বসাবা, হিসাব করে বসাবা। তো কত বসাবো, 10 বসাবো। এখন ক্যালকুলেশন আমরা একটু খেয়াল করি, কি আছে 66.5, 66.5। এটা ছিল প্লাস, কিন্তু উপরে কি আছে মাইনাস, প্লাসে মাইনাসে কি হবে মাইনাস। এখন আমরা ক্যালকুলেটর একসাথে করব, আগে আমরা এইটা গুণ দিব। দাও 20 গুণ 10, 20 গুণ 10 ভাগ 40 কত, শুধু 5। তো লিখলাম 5 সমান, এখন 66.5 থেকে 5 বিয়োগ করে কত হয়, 62.5। আর এটাই কি আমাদের অ্যান্সার। তোমরা খাতার মধ্যে লিখো, আমি যারা যারা ক্লাসটা তোমরা অনলাইনে দেখতেছো তোমাদেরকে আমি আবার বলে দিচ্ছি। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্র হচ্ছে a প্লাস সামেশন fi ui বাই n ইনটু h। তো এর মান হচ্ছে, এ মানে হচ্ছে আনুমানিক গড়। তুমি মধ্যমানের মধ্যে যে আনুমানিক গড় ধরছিলা, এইটা হচ্ছে আনুমানিক গড় 66.5। লিখলাম 66.5 প্লাস প্লাস সামেশন fi ui এর মান কত বের হয়েছে -20। তো লিখলাম -20। নিচে কি আছে n, n মানে মোট গণসংখ্যা কত 40। তো লিখলাম 40 ইনটু ইনটু h, h মানে কি শ্রেণীব্যাপ্তি। সবসময় মনে রাখবা এখানে শ্রেণীব্যাপ্তি যে আছে এখান থেকে আঙ্গুলে হিসাব করবা কত হয়, 33 থেকে 42 এর শ্রেণী ব্যবধান কত 10। তার মানে এখানে h এর মান হচ্ছে 10, লিখলাম 10। এই জায়গার হিসাবটা একটু খেয়াল করি, 66.5, 66.5 প্লাসে মাইনাসে মাইনাস, এখানে 20 আর 10 কিন্তু গুণ দ্বারা যত বের হবে ডাইরেক্ট 40 দ্বারা গুণ দিব, কত আসবে 5। অথবা তুমি চাইলে এটাকে আরেকভাবে করতে পারো, কিভাবে, প্রথম 20 কে 40 দ্বারা ভাগ করবা, ভাগ করে যত বের হবে ডাইরেক্ট তুমি 10 দ্বারা গুণ দিবা, দেখবা 5 বের হবে। তো এটা থেকে এটা বিয়োগ করলে আমাদের ফলাফল এটা আসবে। এটা হচ্ছে আমাদের সংক্ষিপ্ত পদ্ধতি নির্ণয়ের গড়। তো এখন আমরা এটা সমাধান করলাম। এখন আমরা যে প্রশ্নটি সমাধান করবো সেটি হচ্ছে এইরকম ভাবে একটা গণসংখ্যা একটা সারণী দেওয়া থাকবে, বলবে মধ্যক নির্ণয় করো, প্রচুরক নির্ণয় করো। কি বলবে, মধ্যক নির্ণয় করো, প্রচুরক। তো এখন আমরা শিখবো কিভাবে মধ্যক নির্ণয় করতে হয়, সেই বিষয়টা আমরা শিখবো। এখন আমরা শিখবো সারণী থেকে কিভাবে মধ্যক নির্ণয় করতে হয়, সেই বিষয়ের উপর এখন ক্লাস করব। তো মধ্যক নির্ণয় করার জন্য কিন্তু আমাদের কলাম লাগবে হচ্ছে 3টা কলাম লাগবে। মনে রাখবা মধ্যক নির্ণয় করার জন্য কলাম লাগবে 3টা। তবে যদি ঘনসংখ্যা থাকে সারণীর মাধ্যমে তবেই কিন্তু 3টা কলাম লাগবে। আর যদি ঘনসংখ্যা না থাকে তাহলে কলাম লাগবে হচ্ছে 4টা। কেন 4টা? একটা বাড়ি লিখতে হবে, টালির জন্য লিখতে হবে। কিসের জন্য? টালি। কারণ টালির মাধ্যমে আমরা কি পাই, গণসংখ্যা পাই। যেহেতু গণসংখ্যা আছে সেই জন্য কলাম কয়টা হবে, 3টা হবে। প্রথমটা কি শ্রেণীব্যাপ্তি, 2 নাম্বার গণসংখ্যা, 3 নাম্বারে কি ক্রমযোজিত গণসংখ্যা। তার মানে মধ্যক নির্ণয় করতে কি তৈরি করতে হবে,
ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করতে হবে। তো গণসংখ্যাগুলো আমি দেখে দেখে লিখে দিচ্ছি 4 7 9 10 5 5। আমরা কিন্তু একটু আগে কিন্তু আমরা সমাধান করছি যে কিভাবে ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করতে হয়। প্রথম কত আছে 4 আছে, তারপর কোনাকুনি 4 এর পরে কোনাকুনি কত 7, যোগ করলে কত হবে 11, 11 এর সাথে কোনাকুনি 9 যোগ কত 20, 20 এর সাথে 10 যোগ করলে 30, 30 এর সাথে 5 যোগ করলে হবে 35, 35 এর সাথে 5 যোগ করলে কত হবে 40। ঠিক আছে, তো এই কলামটা কিন্তু আমাদের লাগবে না, যেহেতু আমাদের মোট করতে হবে না, এই কলামটা আমাদের কোনো প্রয়োজন নেই। তো এই হচ্ছে আমাদের মধ্যক নির্ণয়ের জন্য কি ক্রমযোজিত গণসংখ্যা নিবেশন সারণী। এখন আমরা কি করব, মধ্যক নির্ণয়ের সূত্র লিখব। কি লিখব? মধ্যক নির্ণয়ের সূত্র। তার আগে মধ্যক শ্রেণী বের করতে হবে। মনে রাখবা, প্রচুরক যদি বলা হয়, যদি প্রচুরক নির্ণয় করো বা মধ্যক নির্ণয় করো, তাহলে কি করতে হবে? প্রচুরক শ্রেণী বের করতে হবে, আর কি বের করতে হবে? মধ্যক শ্রেণী বের করতে হবে। যেহেতু মধ্যক নির্ণয় করব, আমরা এখন কি বের করব? মধ্যক শ্রেণী। কি বের করব? মধ্যক শ্রেণী। তো লক্ষ্য রাখে কিভাবে মধ্যক শ্রেণী বের করতে হয়, লিখবো এখানে। এখানে টোটাল গণসংখ্যা বা ক্রমযোজিত গণসংখ্যা, টোটাল গণসংখ্যা কত আছে? 40। কত? এগুলা যোগ করলে 40, অথবা ক্রমযোজিত লাস্টে কিন্তু 40, এইটা যোগ করা যায় কথা লাস্টের 40 কি একই কথা। তো লিখবো এখানে n সমান 40, বা এই n সমান 40 আছে, এটাকে অর্ধেক করব। কি করব? অর্ধেক। অর্ধেক করার জন্য কি লেখা লাগে? n/2 সমান n এর মান কত? 40, আর নিচে কত? 2। 40 কে 2 দ্বারা ভাগ করলে কত হবে? 20, 20তম পদ। 20তম পদ আমরা লিখে দিব 20তম পদ যার অবস্থান, 20তম পদ যার অবস্থান, যার অবস্থান। তো লক্ষ্য রাখি যে 20তম পদ যার অবস্থান, এটা কিভাবে বুঝবো? এখানে যে ঘনসংখ্যা আর ক্রমযোজিত ঘনসংখ্যা আছে, এইটার মধ্যে আমরা পার্থক্য বের করি, কিন্তু আমরা 20তম পদ বের করব। এইটাকে আমি আমার ব্যক্তিগতভাবে যেভাবে সহজ করে শিক্ষার্থীদেরকে শিখাই, সেটা হচ্ছে যে 4 আর 4, মানে ঘনসংখ্যা ক্রমযোজিত ঘনসংখ্যা 4 আর 4, এটার ভিতরে কি 20 আছে? নাই। 7 থেকে কত পর্যন্ত কেন আছে? 11। তার মানে এটার মধ্যে কি নাই? 20 নাই। তবে 9 থেকে কত? 20, 9 থেকে 20, 9 থেকে শুরু হয়েছে 20 পর্যন্ত। এটা কিন্তু আরেকভাবে লেখা যায়, আমি ওইভাবে গেলাম না, সহজ করার জন্য কিন্তু আমি এভাবে বলতেছি যে 9 থেকে কত পর্যন্ত? 20। তার মানে এখানে 9 থেকে শুরু হয়েছে 20 পর্যন্ত আছে আমাদের কততম পদ? যেহেতু এখানে 20 মানটি আছে, তার মানে এটার শ্রেণী ব্যক্তিগত 53 থেকে 62। তো লিখবো অবস্থান 53 থেকে 62 শ্রেণীতে, 62 শ্রেণীতে। তার মানে আমরা মধ্যক শ্রেণী পেলাম। তো লিখবো সুতরাং মধ্যক শ্রেণী, সুতরাং মধ্যক শ্রেণী কত? 53 থেকে 62। আমি আবারও বলি কিভাবে মধ্যক শ্রেণী বের করব। এখানে n সমান টোটাল গণসংখ্যা কত? 40। এই 40 কে n/2 দিয়ে অর্ধেক করতে হবে। n এর মান 40 ভাগ হচ্ছে 2, 40 এর মধ্যে 2 কয়বার যায়? 20 বার। তার মানে 20তম পদ যার অবস্থান। 4 থেকে 4 20 নাই, 7 থেকে 11 20 নাই, কিন্তু 9 থেকে কি 20, 9 থেকে 20 এটার মধ্যে কি আছে? 20 আছে। আর এটা শ্রেণী কত? 53 থেকে 62 শ্রেণীতে। সুতরাং মধ্যক শ্রেণী 53 থেকে 62 শ্রেণী। তার মানে মধ্যক নির্ণয় করতে কি তৈরি করতে হয়? আগে মধ্যক শ্রেণী। আমরা কিন্তু মধ্যক শ্রেণী পেয়ে গেছি, এখন লিখবো আমরা মধ্যকের সূত্র লিখবো। অতএব মধ্যক সমান, একটু খেয়াল করি বুড়ে, মধ্যকের সূত্র কি? l প্লাস n/2 মাইনাস fc ইন্টু h/fm। এটা হচ্ছে আমাদের কিসের সূত্র? মধ্যকের সূত্র। এখন যে সূত্রগুলো যে লিখলাম, এখানে প্রত্যেকটা চলকের মান কত কত আমরা এই পাশে লিখে দেবো। লিখবো এখানে, বুড়ে কি দেখা যাচ্ছে? এগুলো কি লিখবো? এখানে মার্কার। আচ্ছা, এখানে প্রথমটা জানি কি ছিল? l। লিখবো l সমান, l মানে কি? আমাদের যে মধ্যক শ্রেণীটা আছে, এই যে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, l মানে কি? মধ্যক শ্রেণীর নিম্ন সীমা মানে 53 লিখলাম। সূত্রের মধ্যে আর কি আছে? n, n মানে কি? মোট ঘনসংখ্যা। মোট ঘনসংখ্যা কত? 40। fc, এটা গুরুত্বপূর্ণ। fc হচ্ছে আমাদের যে মধ্যক শ্রেণী আছে কত? 53 থেকে 62,
53 থেকে 62 সোজা আমরা আসবো ক্রমযোজিতের মধ্যে আসবো, আসার পরে এর পূর্ববর্তী যোজিত গণসংখ্যা। পূর্ববর্তী আবারও বলি, সূত্রের মধ্যে এফসি মানে কি, যে মধ্যক শ্রেণী আছে 53 থেকে 62, আমরা সোজা ক্রমযোজিত গণসংখ্যা সারণীর মধ্যে আসবো। আসার পর এর আগেরটা মানে কত, 11, তার মানে এফসি মানে কত, 11। তারপর কি আছে এফএম। এফএম মানে কি, মধ্যক শ্রেণীর গণসংখ্যা। এফএম মানে মধ্যক শ্রেণী কি ছিল, 53 থেকে 62, এই যে 53 থেকে এর গণসংখ্যা কত, 9, তার মানে হবে 9। সূত্রের মধ্যে আর কি আছে এইচ। এইচ মানে কি, শ্রেণী ব্যবধান। কি শ্রেণী ব্যবধান, 33 থেকে 42 এর শ্রেণী ব্যবধান কত, 10, কত 10। এখন যা 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 মান বসিয়ে দিই, ফলো রাখি। এল, এন মানে 53 প্লাস এখানে n/2, কি লেখা, n/2। n/2 কিন্তু মান কিন্তু আমরা বের করছি, n/2 সমান কত বের হয়েছে, 20, তো লিখে দিব 20 মাইনাস এফসি। এফসি মানে কত, 11 ইন্টু এইচ মানে কত, 10, এফএম মানে কত, 9। আমরা সর্বশেষ আমরা যোগ করব, লাস্টে যোগ করব কি, আগে বিয়োগ করব, আগে কি করব, বিয়োগ। তো লিখব 53 যোগ, আচ্ছা 20 থেকে 11 গেলে কত, 20 থেকে 11 গেলে 9, গুণ আর 10 কে 9 দ্বারা ভাগ করব, দেখি কত হয়, 1.1 1.11, তাই তো। আচ্ছা এখন এই দুইটাকে গুণ করব, যোগ শেষে গুণ দাও, 9.9 গুণ 1.11, কত, 9.99। তো 99 লিখতে হয় না, এটাকে 10 লিখলে চলে। তো 53 10 যোগ করলে কত হয়, 63, কত হয় 63, এটাই আমাদের অ্যান্সার। একটা কথা বলে রাখি, এখানে আমাদের বের হয়েছে দুইটাকে গুণ করে 9.99। তো 99 এর পরিবর্তে যেহেতু এটা 5 এর চাইতে বেশি, 5 এর চাইতে কি বেশি, সেজন্য একবারেই লিখতে হয়, সেজন্য 10 হবে, সেই জন্য 10 লিখলাম। আর এই জিনিসটা না বুঝলে তোমরা সবাই যারা বুঝবা না কমেন্ট করবা, আমি কমেন্টটা আমি আর সহজ করে বুঝিয়ে দিব। তো এই হচ্ছে আমাদেরকে মধ্যক কিভাবে বের করতে হয়, আমরা মধ্যক বের করলাম, তোমরা লিখো, আমি তাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে মধ্যকের সূত্র। এল মানে হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, এন মানে কি মোট গণসংখ্যা, এফসি মানে কি যে শ্রেণী, আমরা শ্রেণী আমাদের যে মধ্যক শ্রেণী পেয়েছিলাম 53 থেকে, এটা সোজা এসে পূর্ববর্তী যোজিত গণসংখ্যা মানে 11। এফএম মানে মধ্যক শ্রেণীর গণসংখ্যা, মধ্যক শ্রেণী এইটা গণসংখ্যা কত, 9, তো লিখলাম 9। এইচ মানে কি শ্রেণী ব্যক্তি। এখন যা যার জায়গায় যা যার মান বসিয়ে দিব, যেমন এল মানে 53, n/2 সমান কত বের হয়েছে, 20 মাইনাস এফসি। এফসি মানে কত, 11, আর এইচ মানে 10, এফএম মানে কত, 9। এখন ক্যালকুলেশনটা সিস্টেমটা হচ্ছে, এখানে আগে ব্র্যাকেট করতে হবে, তো লিখলাম 53 প্লাস 20 থেকে 11 বিয়োগ করলে 9 গুণ, আর 10 কে 9 দ্বারা ভাগ করলে 1.11। এখন 53 যোগ এই দুইটাকে গুণ করলে আসবে 9.99। 99 না লিখে আমরা একবারই লিখবো, তাহলে কি হবে, 9 এর সাথে 1 যোগ করলে 10 হবে, সেই জন্য 10। আর 53 10 যোগ করলে 63, এটাই আমাদের অ্যান্সার। তো এখন আমরা শিখলাম কিভাবে মধ্যক নির্ণয় করতে হয়, তার পরবর্তীতে আমরা কিন্তু কিভাবে প্রসারক নির্ণয় করতে হয় সেগুলো শিখবো। এখন আমরা শিখবো সারণী হতে প্রসারক নির্ণয় করো। এভাবে একটা সারণী দেওয়া থাকবে, প্রশ্ন করবে কি সারণী হতে প্রসারক নির্ণয় করো। তো প্রসারক নির্ণয় করে কিন্তু আজকে আমাদের ক্লাস শেষ হবে, এবং পরবর্তী পর্বে কিন্তু তোমাদের বিভিন্ন ধরনের যে গ্রাফস পেপার আছে, যেমন আয়তলেখ, অজীব রেখা, বহুভুজ, ওইগুলো সমাধান করাবো। ঠিক আছে, তো শুরু করি আমাদের আজকের শেষ অঙ্ক। তো সারণী হতে প্রসারক নির্ণয় করতে কোনো ধরনের সারণী তৈরি করা লাগে না। আমি আবার বলি, সারণী হতে প্রসারক নির্ণয় করতে কোনো ধরনের সারণী তৈরি করতে প্রয়োজন হয় না। তবে যদি গণসংখ্যা না দেওয়া থাকে, তবে কি করতে হবে, 3টা কলাম লাগবে। কি লাগবে, 3টা কলাম। আর যেহেতু এখানে আমাদের শ্রেণী দেওয়া আছে, কি দেওয়া আছে, গণসংখ্যা দেওয়া আছে, তার মানে সারণীকে তৈরি করতে হবে নাকি লাগবে না, লাগবে না। তো কিভাবে প্রসারক নির্ণয় করতে হয় সবাই একটা মনোযোগ দেই। দেখবো এই সারণীর মধ্যে গণসংখ্যা সবচেয়ে বেশি কোনটার মধ্যে আছে, কত আছে,
10। তো লিখবো উদ্দীপকের সারণীতে, উদ্দীপকের সারণীতে সারণীতে ঘনসংখ্যা, উদ্দীপকের সারণীতে ঘনসংখ্যা সর্বাধিক, সর্বাধিক কত? 10। এরপর 10 আছে, 10 আছে কোন শ্রেণীতে? 53 থেকে না 63 থেকে 72 শ্রেণীতে। মধ্যক নির্ণয় করতে মধ্যক শ্রেণী বের করতে হয়, আর ফসরক নির্ণয় করতে গেলে ফসরক শ্রেণী বের করতে হয়। ফসরক শ্রেণী বের করা একদম কি সহজ, নীরব। কিভাবে? যার মধ্যে গণসংখ্যা বেশি আছে তার উপরে যে শ্রেণীটা আছে এটা কি ফসরক শ্রেণী। তার মানে ফসরক শ্রেণী পেয়ে গেলাম, লিখব সুতরাং ফসরক শ্রেণী। সুতরাং ফসরক শ্রেণী, ফসরক শ্রেণী হচ্ছে 63 থেকে 72। এখন আমরা ফসরকের সূত্র লিখব। অতএব ফসরক সমান, ফসরকের সূত্র হচ্ছে L প্লাস F1 প্লাস F2 ইন্টু H। এদিকে একটা আমরা সাইড নোট লিখব। এখানে খেয়াল করি, 2 মিনিট সময় লাগবে, শেষ করে দিব। এটা কি L, L মানে কি ফসরক শ্রেণীর উচ্চ সীমা নাকি নিম্ন সীমা? নিম্ন সীমা মানে 63। লিখব L সমান 63। আগে কিন্তু মধ্যক শ্রেণীর যে নিম্ন সীমা ছিল ওইটা কিন্তু নিম্ন সীমা ছিল L এর মান। F1 একটা মনোযোগ দিই, F1 মানে কি? এটা গুরুত্বপূর্ণ। F1 সমান, F1 হচ্ছে যে ফসরক শ্রেণীর যে ঘনসংখ্যা আছে, কি বলছি? ফসরক শ্রেণীর যে ঘনসংখ্যা আছে তার আগের ঘনসংখ্যা বিয়োগ, তার আগের ঘনসংখ্যা কত? 9। তারপর 10 থেকে 9 বিয়োগ হবে, 10 বিয়োগ 9 সমান কত হবে? 1 হবে। 10 থেকে 9 গেলে কত হবে? 1। তারপরে আবার কি আছে? F2। F1 কিন্তু বের করা শেষ, এখন আমরা F2 বের করব। F2 কিভাবে? সেম ভাবে, যে ফসরক শ্রেণীর যে ঘনসংখ্যা সবচেয়ে বেশি আছে, কত আছে? 10। তারপরেরটা কি করতে হবে? বিয়োগ করতে হবে। পরেরটা কত? 5। তারপর 10 থেকে 5 বিয়োগ করতে হবে, 10 বিয়োগ 5 বিয়োগ করলে কত হবে? 5। X মানে কি? শ্রেণী ব্যক্তি। শ্রেণী ব্যক্তি কত? 33 থেকে 42 হিসাব করলে কত হবে? 10। এখন মান বসিয়ে দিই। L মানে 63 যোগ F1 মানে কত? 1। আবার F1 মানে 1 প্লাস F2 সমান কত? 5 ইন্টু H মানে কত? 10 সমান, সবার শেষে যোগ করতে হবে। 1 এর জায়গায় 1, 1 এর 5 যোগ করলে কত হবে? 6 ইন্টু কত? 10 ইন্টু 10, 63 যোগ। এখন যে কাজটি করব, আমরা উপরে উপরে গুণ করে 6 দিয়ে কি করব? ভাগ করব। তো দেখি 10 একে 10, 10 কে 6 দ্বারা ভাগ করো। উপরে 1 আর 10 গুণ করে 6 দ্বারা ভাগ। 10 কে 6 দ্বারা ভাগ করে কি হবে? 1.66। টোটাল কত বের হয়েছে দেখি? সবগুলা 6 বের হয়েছে, তাই তো? তাহলে লিখবো 1.67। কি লিখবো? 67। তো 63 আর 1.67 এর গুণ যোগ করলে কত হবে? 64.67। এটাই আমাদের অ্যান্সার। সবাই লিখে নিই। তো সবাই মনোযোগ দিয়ে, যারা অনলাইনে দেখতেছো তোমরা, ফসরক নির্ণয়ের কারণ কিন্তু একদম সহজ। তো আমরা মান বসালাম, বসানোর পর আমি ক্যালকুলেশনটা আমি আবার বলে দিচ্ছি। 63 প্লাস 1 এর জায়গায় 1, 1 এর পাশে যোগ করলে 6 ইন্টু 10। এখন 63 যোগ এখানে গুণ করে 6 দ্বারা ভাগ, 10 একে 10, 10 কে 6 দ্বারা ভাগ করলে 1. এটা আসবে 1.6666 আসবে। তো আমরা লিখবো 1.6 লিখে 2 নাম্বারটা সংখ্যা যেহেতু 5 বা 5 চাইতে বেশি একবারে লিখতে হবে, তার মানে 1.7। এখন 1.7 এর সাথে 63 যোগ করলে যা বের হবে সেটাই আমাদের ফসরক নির্ণয় হবে। তো শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসের মাধ্যমে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা, বা তোমরা যারা নতুন নবম শ্রেণীতে উঠেছো, বা তোমরা যারা নিউ 10 আসো, বা তোমরা যারা দাখিল এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয় তোমরা যারা পড়ালেখা করো, প্রত্যেকের জন্য কিন্তু এই ক্লাসটা। আশা করি আজকের ক্লাসের মাধ্যমে তোমরা যে অঙ্কগুলা, অর্থাৎ প্রথমে আমরা শিখছি কিভাবে টালি অঙ্ক করতে হয়, গণসংখ্যা নির্বাচন সারণী, তারপর আমরা শিখেছি গাণিতিক গড়, তারপর সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, তারপর মধ্যক, তারপর ফসরক। আশা করি এইগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তী পর্বে, অর্থাৎ দ্বিতীয় পর্বে তোমাদের যে গ্রাফ পেপার আছে, আয়তলেখ ও অজীব রেখা
বহুভুজ রেখা, এইগুলো সমাধান করবো। তো আজকের মতন এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।